আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। কাদের স্টার্নিং হাব চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের ইউনিট 4-এর ইভেন্টস অ্যান্ড ফেস্টিভ্যালসের লেসন 2 মে ডে নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা নতুন আমার চ্যানেলে ভিডিও দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো এই নম্বরে বলা আছে কি যে লুক অ্যাট দ্য পিকচার, নিচে একটা ছবি দেওয়া আছে, সেই ছবিটার দিকে তাকাও অ্যান্ড টক অ্যাবাউট ইট। এবং এই ছবিটা সম্পর্কে যদি তুমি কিছু জেনে থাকো তাহলে সেটা নিয়ে তুমি তোমার বক্তব্য উপস্থাপন করো। তাহলে এই যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, এটা মূলত হচ্ছে যে মে ডে বা মে দিবসের হচ্ছে একটা প্রতীক বা সিম্বল। তাহলে এই মে ডের আর এক নাম হচ্ছে যে শ্রমিক দিবস। তাহলে আন্তর্জাতিক শ্রমিক দিবস, শ্রমিকদের অধিকার, তাদের সংগ্রাম, তাদের ন্যায্য দাবি, তাদের মজুরি, এই সব কিছু যেন নিশ্চিত হয়, এইটা নিয়েই হচ্ছে মূলত মে দিবস। অর্থাৎ এই মে দিবস বা শ্রমিক দিবসের হচ্ছে মূল প্রতিপাদ্য বিষয়টা হচ্ছে যে শ্রমিক অধিকার, শ্রমিকের ন্যায্য অধিকার পূরণ করা। তো আমরা হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার এটা নিয়ে আলোচনা করলাম। এরপরে হচ্ছে যে দেখো 2 নম্বরে কী বলছে যে ক্যান ইউ রিলেট। তাহলে তুমি কি কোনো সম্পর্ক খুঁজে পাও এনি হিস্টোরিক্যাল ইভেন্ট, কোনো ঐতিহাসিক ঘটনার সাথে টু দিস পিকচার, এই ছবিটার। অর্থাৎ এই ছবিটার সাথে কোনো ঐতিহাসিক ঘটনার সত্যতা আছে কিনা বা মিল আছে কিনা। হোয়াট হ্যাভেন্ট অন দিস ডে, তাহলে এই দিন কী হয়েছিল, কী ঘটেছিল, এই সম্পর্কে তোমার কোনো আইডিয়া আছে কিনা। তাহলে দেখো যে ইয়েস, হ্যাঁ, দিস পিকচার ইজ রিলেটেড টু মে ডে অর ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে। তাহলে এই ছবিটা হচ্ছে যে মে দিবস অথবা আন্তর্জাতিক শ্রমিক দিবসের সাথে সম্পর্কিত। অন মে 1, 1886, তাহলে 1886 সালের পহেলা মে মাসের 1 তারিখে ওয়ার্কার্স, শ্রমিকরা বা কর্মজীবী মানুষেরা ইন শিকাগো, তাহলে আমেরিকার একটা শহরের নাম হচ্ছে শিকাগো, প্রোটেস্টেড মানে হচ্ছে প্রতিবাদ করা, ফর অ্যান 8-hour ওয়ার্ক ডে। অর্থাৎ তারা একদিনে সর্বোচ্চ 8 ঘন্টা কর্মদিবসের জন্য প্রতিবাদ করেছিলেন। দি পুলিশ অ্যাটাকড দেম, তখন পুলিশ তাদের আক্রমণ করে। অ্যান্ড সাম ওয়ার্কার্স ডাইড, এবং কিছু শ্রমিক ঘটনাস্থলেই মারা যান। দেয়ার স্যাক্রিফাইসেস, তাদের উৎসর্গ বা ত্যাগ, গ্যাভ ওয়ার্কার্স বেটার রাইটস। তাহলে এই যে তারা জীবন দিয়ে যে শ্রমিক অধিকার প্রতিষ্ঠা করেন, সেটা অন্যান্য শ্রমিক যারা ছিলেন বা পুরো পৃথিবীর শ্রমিক সমাজের উপর একটা ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করে। বি নম্বরে বলা আছে কি যে রিড দ্য টেক্সট, তাহলে নিচের এই টেক্সটটা পড়ো অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো। এবং এরপরে বেশ কিছু প্রশ্ন দেওয়া আছে, সেই প্রশ্নগুলোর উত্তর তোমাকে লিখতে হবে। তাহলে দেখো যে মে দিবস অর ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে অথবা আন্তর্জাতিক শ্রমিক দিবস বা শ্রমজীবী মানুষের দিবস অবজার্ভড পালন করা হয় অন মে 1, পহেলা মে অল ওভার দ্য ওয়ার্ল্ড টুডে, বর্তমানে পুরো পৃথিবীতেই, টু কমেমোরেট মানে হচ্ছে স্মরণ করতে, দ্য হিস্টোরিক্যাল স্ট্রাগল অ্যান্ড স্যাক্রিফাইসেস, ঐতিহাসিক সংগ্রাম এবং ত্যাগ, অফ দ্য ওয়ার্কিং পিপল, শ্রমজীবী মানুষদের, টু এস্টাবলিশ প্রতিষ্ঠা করার জন্য অ্যান 8-hour ওয়ার্ক ডে, 8 ঘন্টা কাজ বা 8 ঘন্টা কর্মদিবস। তাহলে পুরোটার অর্থ কী দাঁড়াচ্ছে যে মে দিবস অথবা আন্তর্জাতিক শ্রমিক দিবস বর্তমানে পুরো পৃথিবীতেই পালন করা হয়ে থাকে। কেন পালন করা হয়, যে হচ্ছে যে ওই যে 1886 সালের পহেলা মে বেশ কিছু শ্রমিক তাদের জীবন দিয়েছিলেন, তাদের স্মরণ করতে, তাদের অবদানটা মনে রাখতে। ইট ইজ আ পাবলিক হলিডে, এটা একটা সরকারি ছুটির দিন, ইন অলমোস্ট অল দ্য কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ পৃথিবীর সব দেশেই এটা হচ্ছে একটা সরকারি ছুটির দিন। এরপরে দেখো যে সিন্স দ্য ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন, এই ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন শব্দের অর্থ হচ্ছে যে শিল্প বিপ্লব, যেটা মূলত 18 এবং 19 শতকে অর্থাৎ 1700 থেকে 1800 সালের দিকে মূলত হচ্ছে যে ইউরোপ জুড়ে এটা প্রতিষ্ঠিত হয়। এরপরে এটা শুরু হয় মূলত হচ্ছে ইংল্যান্ডে, তারপর পুরো ইউরোপে ছড়িয়ে পড়ে, ইউরোপের পর আমেরিকাতেও ছড়িয়ে পড়ে হচ্ছে শিল্প বিপ্লবটা। ইন দ্য 18 and 19 centuries ইন ইউরোপ অ্যান্ড দ্য ইউএস, তাহলে ইউরোপ এবং আমেরিকাতে 18 এবং 19 শতকে যে শিল্প বিপ্লব দেখা যায়। দি ওয়ার্কার্স ইন মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ, তাহলে এই যে বিভিন্ন কলকারখানার শ্রমিকরা হ্যাড বিন ওয়ার্কিং আ লং শিফট, তাহলে তাদেরকে দীর্ঘ সময় ধরে কাজ করা লাগতো। 14 অর ইভেন মোর আওয়ার্স আ ডে, তাহলে একদিনে 14 কিংবা তার বেশি ঘন্টা ধরে তাদেরকে কাজ করা লাগতো। অন মে 1, 1886, তাহলে 1886 সালের পহেলা মে, ইন্সপায়ার্ড অনুপ্রাণিত হয়ে বাই দ্য ট্রেড ইউনিয়ন্স মানে হচ্ছে শ্রমিক সংগঠন, হাফ অফ দ্য ওয়ার্কার্স, তাহলে অর্ধেক সংখ্যক হচ্ছে শ্রমিক বা কর্মজীবী মানুষ, অ্যাট এমসি কর্মিক হারভেস্টিং মেশিন কোম্পানি ইন শিকাগো, তাহলে শিকাগোর হচ্ছে একটা কলকারখানার নাম ছিল হচ্ছে যে এমসি কর্মিক হারভেস্টিং মেশিন কোম্পানি। সেই কোম্পানির শ্রমিকরা, অর্ধেক সংখ্যক শ্রমিকরা, তারা হচ্ছে যে ওয়েন্ট অন স্ট্রাইক, তারা ধর্মঘটে যান। এই ধর্মঘট মানে হচ্ছে যে তারা কোনো ধরনের মালিককে বা মিল কর্তৃপক্ষকে সহযোগিতা করবেন না, তারা কাজ বন্ধ রাখবেন,
কোনো ধরনের প্রোডাকশনে যাবেন না। ডিম্যান্ডিং চাহিদা জানিয়ে অ্যান 8 hour ওয়ার্ক ডে, অর্থাৎ যে দিনে তাদেরকে 8 ঘন্টা কাজ করতে হবে, এর বেশি কাজ করিয়ে নেওয়া যাবে না। তাহলে কেউ যদি 8 ঘন্টার বেশি কাজ করতে চায় তাহলে তাকে কোম্পানি কর্তৃক অবশ্যই ওভার টাইম হিসেবে পেমেন্ট দিতে হবে। 2 days later, 2 দিন পরে, ওয়ার্কার্স র্যালি, একটা শ্রমিক সমাবেশ ওয়াজ হেল্ড, অনুষ্ঠিত হয় নিয়ার দ্য এমসি কর্মিক হারভেস্টার মেশিন কোম্পানি। তাহলে এই যে এমসি কর্মিক হারভেস্টার মেশিন কোম্পানি আছে, তাহলে সেটার পাশেই 2 দিন পরে একটা র্যালি বা সমাবেশ অনুষ্ঠিত হয়। অ্যান্ড অ্যাবাউট 6,000 ওয়ার্কার্স জয়েন্ড ইট, এবং 6,000-এর মতো শ্রমিক সেই সমাবেশে অংশগ্রহণ করে। দ্য র্যালি ওয়াজ অ্যাড্রেসড বাই দ্য লেবার লিডার্স। তাহলে এই অ্যাড্রেসড শব্দের অর্থ হচ্ছে বক্তৃতা দেওয়া বা বক্তব্য দেওয়া। এই যে সমাবেশে শ্রমিক নেতারা বক্তব্য প্রদান করেন। দ্য আর্স্ট, তারা অনুরোধ করেন দ্য ওয়ার্কার্স, শ্রমিকদের, টু স্ট্যান্ড টুগেদার, একসাথে থাকার জন্য, একসাথে দাঁড়ানোর জন্য, একসাথে প্রতিবাদ করার জন্য। টু গো অন উইথ দেয়ার স্ট্রাগল, এই গো অন মানে হচ্ছে চালিয়ে যাওয়া, তাদের সংগ্রাম চালিয়ে যাওয়া। অ্যান্ড নট টু গিভ ইন, এবং হাল ছেড়ে না দেওয়া টু দেয়ার বসেস, অর্থাৎ তারা যে তাদের উপরে ঊর্ধ্বতন কর্মকর্তা যারা থাকবে বা বস যারা থাকবে তাদের কথায় যেন হাল ছেড়ে না দেয়, এবং সবাই যেন একসাথে দাঁড়িয়ে একত্রিত হয়ে প্রতিবাদ করতে পারে। তাহলে সেটার জন্য শ্রমিক নেতারা অন্যান্য শ্রমিকদের অনুরোধ জানান। অ্যাট ওয়ান পয়েন্ট, একটা সময় অফ দ্য র্যালি, তাহলে এই যে ধর্মঘট চলাকালীন একটা সময়, সাম স্ট্রাইক ব্রেকার্স, এই কিছু ধর্মঘট বিরোধী কর্মী যারা হচ্ছে যে ধর্মঘট অর্থাৎ শ্রমিকদের পক্ষ না নিয়ে মালিক পক্ষে নেয়, স্টার্টেড লিভিং দ্য মিটিং প্লেস। তাহলে তারা এই যে ঘটনাস্থল, তারা যে র্যালি বা সমাবেশ করতেছিল সেই জায়গাটা ছেড়ে যেতে শুরু করে। দি স্ট্রাইকার্স, এই যে ধর্মঘটকারী যারা ধর্মঘট করছিলেন, ওয়েন্ট ডাউন টু দ্য স্ট্রিট, তাহলে তারা রাস্তায় বেরিয়ে পড়েন। টু ব্রিং দেম ব্যাক, তাহলে এই যে যারা ওই সমাবেশ ছেড়ে চলে যাচ্ছিল, স্ট্রাইক ব্রেকার্স বা ধর্মঘট বিরোধী তারা বা ভঙ্গকারী যারা, তাহলে তাদেরকে ফিরিয়ে নিয়ে আসার জন্য তারা রাস্তায় চলে আসে সাডেনলি, হঠাৎ করে। অ্যাবাউট 200 পুলিশ ম্যান, তাহলে প্রায় 200-এর মতো পুলিশ অ্যাটাকড দেম উইথ ক্লাবস অ্যান্ড রিভলভার্স, তাহলে তাদের উপরে হচ্ছে যে ক্লাবস শব্দের লাঠি এবং রিভলভার নিয়ে অতর্কিতভাবে হামলা চালায় বা আক্রমণ করে। ওয়ান স্ট্রাইকার ওয়াজ কিলড ইনস্ট্যান্টলি শব্দের অর্থ হচ্ছে তাৎক্ষণিকভাবে। তার মানে একজন এই যে হচ্ছে যে ধর্মঘটকারী বা আন্দোলনকারী তাৎক্ষণিকভাবেই মারা যান। 5 or 6 আদার্স আর সিরিয়াসলি অউন্ডেড মানে হচ্ছে গুরুতরভাবে আহত হওয়া, তাহলে 5 অথবা 6 জন গুরুতরভাবে আহত হন। অ্যান্ড মেনি ওয়ার ইনজিউর্ড, এবং অনেকেই আঘাতপ্রাপ্ত হন। তাহলে দেখো এখানে অউন্ড শব্দটা ব্যবহার করা হয়েছে, এখানে ইনজিউর্ড, দুটো শব্দের অর্থই হচ্ছে আঘাতপ্রাপ্ত। তো অউন্ড শব্দটা মানে হচ্ছে যেটা গুরুতর আহত করা বোঝায় বা গুরুতর জখম, যখন এই আহতের মাত্রাটা বেশি থাকে। আর ইনজিউর্ড মানে হচ্ছে যে ছোটোখাটো আঘাত। দি ইভেন্টস অফ মে 1, তাহলে এই যে মে মাসের ঘটনাটা 1886 সালের, অ্যাজ আ রিমাইন্ডার, তাহলে একটা স্মারক বা এটা আমাদের মনে করিয়ে দেয় দ্যাট ওয়ার্কার্স উইল কন্টিনিউ টু বি এক্সপ্লয়েটেড। এক্সপ্লয়েট শব্দের অর্থ হচ্ছে শোষণ করা, তাহলে যে শ্রমিকদেরকে শোষণ করা হবে আনটিল, ততক্ষণ পর্যন্ত দে স্ট্যান্ড আপ, তাহলে যতক্ষণ না তারা একসাথে রুখে দাঁড়ায়। অ্যান্ড স্পিক আউট, এবং প্রকাশ্যে কথা বলে, বাধা প্রদান করে। টু গেইন বেটার ওয়ার্কিং কন্ডিশনস, তাহলে ভালো কাজের পরিবেশ লাভের জন্য বা নিশ্চিত করার জন্য। বেটার পে, ভালো বেতনের জন্য। অ্যান্ড বেটার লাইফস, এবং উন্নত জীবনধারার জন্য। তাহলে এখানে দুইটা নোটস দেওয়া আছে, যে ফার্স্ট ওয়ান দেখো যে ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন বা শিল্প বিপ্লব, এটার ব্যাখ্যাটা হচ্ছে এমন, দি পিরিয়ড, ওই সময়টা, স্পেশালি ইন দ্য 18 and 19 centuries, তাহলে বিশেষ করে 18 এবং 19 শতকে, ইউরোপ হোয়েন মেশিনস আর ইনভেন্টেড, তাহলে যখন প্রথম মেশিন অর্থাৎ বাষ্পীয় ইঞ্জিন, জেমস ওয়াট যখন বাষ্পীয় ইঞ্জিন চালু করে, তাহলে সেই সময় মূলত হচ্ছে যে ইউরোপ এবং অন্যান্য ইউরোপের দেশগুলোতে, আমেরিকাতে শিল্প বিপ্লব ছড়িয়ে পড়ে। অ্যান্ড দ্য ফার্স্ট ফ্যাক্টরিজ আর এস্টাবলিশড, এবং প্রথম যখন একটা শিল্প কারখানা চালু করা হয় বা প্রতিষ্ঠা করা হয়, তখন থেকে মূলত শিল্প বিপ্লবটা চালু হয়। 2 নম্বরে দেখো যে ট্রেড ইউনিয়ন, এই শ্রমিক সংগঠন, অ্যান অর্গানাইজেশন, একটি সংস্থা, দ্যাট রিপ্রেজেন্টস, যা প্রতিফলিত করে বা তুলে ধরে, ওয়ার্কার্স অফ মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ, তাহলে বিভিন্ন কলকারখানার শ্রমিকদের অধিকার, শ্রমিকদের দাবি দাওয়া তুলে ধরে যে সংগঠনটা, যে সংস্থাটা, সেটাকে বলা হয় হচ্ছে ট্রেড ইউনিয়ন
বা শ্রমিক সংগঠন। এরপরে আমরা অ্যাক্টিভিটিতে আসব, যে 1 নম্বরের প্রশ্ন দেওয়া আছে যে হোয়াট ডাজ মে ডে রেফার টু। তাহলে মে ডে, এই মে ডে বলতে কী বোঝানো হয়? তাহলে মে ডে রেফার্স টু দ্য ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে। তাহলে মে ডে বলতে বোঝানো হয় যে আন্তর্জাতিক শ্রমিক দিবস, হুইচ ইজ অবজার্ভ, যা পালন করা হয়ে থাকে অন মে 1 টু অনার দ্য স্ট্রাগল অ্যান্ড স্যাক্রিফাইসেস অফ দ্য ওয়ার্কার্স ফর বেটার ওয়ার্কিং কন্ডিশনস। তাহলে যা 1 মে পালিত হয় শ্রমিকদের সংগ্রাম এবং ত্যাগের সম্মান জানাতে। 2 নম্বরের প্রশ্ন দেখো যে হাউ লং ডিড, তাহলে কত সময় ধরে বা কতক্ষণ ধরে দি ওয়ার্কার্স হ্যাভ টু ওয়ার্ক, শ্রমিকদের কাজ করতে হতো ইন আ ডে বিফোর মে 1 স্ট্রাইক। তাহলে এই যে মে মাসের ধর্মঘট, মে মাসের 1 তারিখে ধর্মঘটের আগে শ্রমিকদের দৈনিক একদিনে কত ঘন্টা কাজ করতে হতো, যে বিফোর দ্য মে 1 স্ট্রাইক। তাহলে এই যে মে মাসের বা 1 মে ধর্মঘটের আগে ওয়ার্কার্স হ্যাড টু ওয়ার্ক 14 আওয়ার্স অর মোর পার ডে। তাহলে একদিনে 14 ঘন্টা বা তার বেশি কাজ করতে হতো শ্রমিকদের। 3 নম্বর প্রশ্ন দেখো যে হোয়াই ডিড দ্য ওয়ার্কার্স ইন শিকাগো গো অন স্ট্রাইক। তাহলে এই যে শিকাগোর যে শ্রমিকরা আছে, কর্মজীবী মানুষরা আছে, তাহলে তারা কেন হঠাৎ করে ধর্মঘটে যান, কেন যান, এর পিছনের কারণটা কি? দি ওয়ার্কার্স ইন শিকাগো ওয়েন্ট অন স্ট্রাইক। তাহলে যে শিকাগোর শ্রমিকরা ধর্মঘটে যান টু ডিম্যান্ড, দাবি জানিয়ে, অ্যান 8 আওয়ার ওয়ার্ক ডে। তাহলে 8 ঘন্টা কর্মদিবসের জন্য তারা একদিনে সর্বোচ্চ 8 ঘন্টা কাজ করবে ইনস্টেড অফ লং ওয়ার্কিং আওয়ার্স। তাহলে এই যে দীর্ঘ সময়ের পরিবর্তে তারা 8 ঘন্টার কর্মদিবসের দাবিতেই মূলত ধর্মঘটে করেছিলেন। 4 নম্বর প্রশ্ন দেখো যে হোয়াট ডু ইউ লার্ন ফ্রম দ্য ইভেন্টস অফ মে 1 1886। তাহলে 1886 সালের 1 মের ঘটনা থেকে তুমি কি শিক্ষা পাও, বা এই ঘটনা তোমাকে কি শিক্ষা দেয়? দি ইভেন্টস অফ মে 1 1886, 1886 সালের 1 মের ঘটনা টিচার্স, আমাদের শিক্ষা দেয় যে ওয়ার্কার্স মাস্ট স্ট্যান্ড টুগেদার টু ফাইট ফর দেয়ার রাইটস। তাহলে শ্রমিকদের অবশ্যই একসাথে দাঁড়াতে হবে বা প্রতিবাদ করতে হবে তাদের অধিকারের জন্য, অ্যান্ড বেটার ওয়ার্কিং কন্ডিশনস, এবং ভালো কাজের পরিবেশের জন্য তাদেরকে একসাথে লড়াই করতে হবে। সি নম্বরে দেখো যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ভার্বস গিভেন ইন দ্য বক্স। তাহলে এখানে বেশ কয়েকটা ভার্ব দেওয়া আছে, এটার হচ্ছে যে তোমার সঠিক ফর্মটা লিখতে হবে এবং কোন ওয়ার্ড কোথায় বসবে সেগুলো অ্যাড করতে হবে। তাহলে এখানে ওয়ার্ডগুলো কী কী? অ্যাড, অ্যারাইভ, বিগিন, ট্রেড। এই ট্রেড শব্দের অর্থ হচ্ছে পা দিয়ে মারানো। ডু, হিয়ার, লিভ, সেন্ড, সাপোর্ট, ওয়ার্ক। তো এখানে বাংলাদেশের একটা গার্মেন্টস ওয়ার্কার বা গার্মেন্টস শ্রমিকের একটা প্যাসেজ দেওয়া আছে, যে আমরা সেটা দেখা ট্রাই করি। যে তানিয়া ইজ এ পোর গার্মেন্ট ওয়ার্কার। তাহলে তানিয়া হচ্ছে যে একজন গরিব গার্মেন্টস কর্মী। শি ওয়ার্কস, তাহলে প্রথমটাতে বসলো হচ্ছে ওয়ার্কস, তিনি কাজ করেন ইন আ বিগ গার্মেন্ট ফ্যাক্টরি ইন গাজীপুর। তাহলে গাজীপুরের একটা বড় এই যে হচ্ছে যে গার্মেন্টস ফ্যাক্টরিতে বা পোশাক কারখানায় তিনি কাজ করেন। শি লিভস ইন আ স্লাম। তাহলে 2 নম্বরে হচ্ছে স্লাম। এখানে লিভস মানে হচ্ছে বাস করা, স্লাম মানে হচ্ছে বস্তি। তিনি বস্তিতে বাস করেন উইথ আ ফিউ ফেলো ওয়ার্কার্স। এই যে ফেলো অর্থাৎ তার মতোই অন্যান্য কর্মজীবী যারা আছেন বা শ্রমিকরা আছেন তারা সহ একসাথে তারা বস্তিতে বাস করেন। শি ওয়ার্কস 8 আওয়ার্স এ ডে। তাহলে তিনি দৈনিক 8 ঘন্টা কাজ করেন অন আ মান্থলি স্যালারি অফ টাকা 3000 অনলি। তাহলে মাত্র 3000 টাকার বিনিময়ে, অর্থাৎ তিনি যে কাজ করেন সেখান থেকে 1 মাসে মাত্র 3000 টাকা তিনি বেতন পান। শি ডাজ ওভার টাইম। এই ওভার টাইম মানে হচ্ছে নির্ধারিত সময়ের বাইরে গিয়ে আরও কাজ করা, যেখান থেকে ওভার টাইমের জন্য হচ্ছে অল্প কিছু পেমেন্ট দেওয়া হয় ঘন্টা প্রতি। শি ডাজ ওভার টাইম টু অ্যাড। তাহলে তারপর এটাতে বসলো হচ্ছে অ্যাড সাম মোর মানি টু হার ইনকাম। অর্থাৎ তিনি যে 3000 টাকা মাত্র বেতন পান, এই 3000 টাকা দিয়ে তার সংসার চলে না, তাহলে সেজন্য তাকে ওভার টাইম করতে হয়। তার যখন 8 ঘন্টা কাজ শেষ হয়ে যায় তাকে আরও এক্সট্রা 3-4 ঘন্টা কাজ করতে হয়। কেন করতে হয়? এই কিছু টাকা তার সেভিংস করার জন্য বা কিছু টাকা তার ফ্যামিলিতে অ্যাড করার জন্য। ইফ শি ক্যান সেভ সামথিং, তাহলে যদি তিনি কিছু সঞ্চয় করতে পারেন, শি সেন্ডস। তাহলে এখানে বসলো হচ্ছে সেন্ডস ইট। তাহলে তিনি এটা পাঠান টু হার ফাদার, তার বাবার কাছে, টু সাপোর্ট দ্য ফ্যামিলি। এখানে হচ্ছে যে পরিবারকে চালিয়ে নেওয়ার জন্য বা পরিবারকে হচ্ছে অর্থের যোগান দেওয়ার জন্য। সাপোর্ট মানে হচ্ছে যোগান দেওয়া, সমর্থন করা, চালিয়ে নেওয়া। এরপরে ওয়ান্টে, একদিন তানিয়া ওয়াজ বিজি, তানিয়া ব্যস্ত ছিলেন ডুইং। এরপরেটা হচ্ছে ডুইং হার ওয়ার্ক ইন দ্য ফ্যাক্টরি। তাহলে ফ্যাক্টরিতে তিনি কাজ নিয়ে ব্যস্ত ছিলেন। সাডেনলি হঠাৎ করে শি হার্ড, এই যে তিনি শুনলেন সামওয়ান শাউটিং, যে কেউ একজন চিৎকার করছে,
ফায়ার ফায়ার, আগুন আগুন বলে। দি ওয়ার্কার্স আর প্যানিক স্ট্রাইকেন, তাহলে এই যে হঠাৎ করে যখন এই যে বড় একটা গার্মেন্টস বা পোশাক শিল্প কারখানাতে হঠাৎ করে আগুন লাগে এবং কেউ যখন আগুন আগুন বলে চিৎকার করে, তো স্বভাবতই সেখানকার মানুষজন আতঙ্কগ্রস্ত হয়ে যায়। তাহলে এখানে প্যানিক স্ট্রাইকেন শব্দের অর্থ হচ্ছে আতঙ্কগ্রস্ত হওয়া। অ্যান্ড এভরি ওয়ান বিগ্যান টু রুশ, এরপরটা হচ্ছে বিগ্যান টু রুশ টু দ্য স্টেয়ার্স, তাহলে সবাই কি করে যে সিঁড়ির দিকে খুব দ্রুত যাওয়া শুরু করে, যে তাদেরকে সিঁড়ি দিয়ে নামতে হবে। সেখানে একটা ধাক্কাধাক্কির মতো অবস্থা তৈরি হয়ে যায়। দেয়ার ওয়াজ নট অ্যানাফ স্টেয়ারকেস মানে হচ্ছে সিঁড়ি, তাহলে সেখানে এই যে সিঁড়ি অর্থাৎ প্রয়োজনীয় সিঁড়ির ব্যবস্থা ছিল না। একটা মাত্র সিঁড়ি ছিল, সেটাও ছিল হচ্ছে যে ন্যারো বা চিকন, যেটা দিয়ে এতগুলো মানুষ একসাথে বের হওয়া অসম্ভব। ইন দ্য ফ্যাক্টরি বিল্ডিং, তাহলে যে সেখানে হচ্ছে যে মাত্র একটা বা দুইটা সিঁড়ি ছিল, অনেকগুলো সিঁড়ি ছিল না। সো তাই সাম ওয়ার্কার্স আর ট্রোডেন, এই যে ট্রোডেন শব্দের অর্থ হচ্ছে পা দিয়ে মারানো, আন্ডারফুট, তাহলে কিছু শ্রমিক তারা যখন এই সবাই একসাথে রুশলি যখন যাওয়া শুরু করেছে, তখন দুই একজন নিচে পড়ে যায়। আর যারা নিচে পড়ে গিয়েছিল, তাহলে ওর উপর দিয়ে মানুষজন যাতায়াত শুরু করে দেয়, তাদের পায়ের নিচে মারানো হচ্ছিল নিচে পড়ে যাওয়া লোকদের। অ্যান্ড আদার্স আর ইনজিওর্ড, এবং কিছু আহত হয় ইন সাম আদার ওয়েজ, অন্যান্যভাবে। হাউএভার, যা হোক, দ্য ফায়ার ব্রিগেড, তাহলে এই যে ফায়ার ব্রিগেড বা হচ্ছে যে দমকল বাহিনী অ্যারাইভড, পৌঁছায় দেয়ার সেখানে ইন মিনিটস, কয়েক মিনিটের মধ্যে। অ্যান্ড নাথিং সিরিয়াস হ্যাপেন্ড, এবং তেমন কোনো সিরিয়াস বা গুরুতর কোনো কিছু ঘটেনি। এরপরে দেখো যে ডি নাম্বারে কী বলছে, জানা রিড দ্য কমপ্লিটেড প্যাসেজ ইন সি সাইলেন্টলি। এরপরে যে সি নাম্বার তুমি যেটা দেখলা একটু আগেই, সেইটা আবার দেখো এবং পড়ো। আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এক নম্বরে বলা আছে যে ডু ইউ থিঙ্ক তানিয়াস মান্থলি স্যালারি ইজ এনাফ ফর হার ওয়ার্ক, অর্থাৎ তানিয়া যে গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করে এক মাসে মাত্র 3,000 টাকা স্যালারি পায়, সেই স্যালারিটা তার কাজের সাথে বা যে পরিমাণ তিনি কাজ করেন, যে পরিমাণ তিনি শ্রম দেন, সেটার সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা বা তার কাজের জন্য যথেষ্ট কিনা। তাহলে উত্তর হচ্ছে দেখো যে নো, না, তানিয়ার স্যালারি অফ টাকা 3,000 ইজ টু লো ফর হার হার্ড ওয়ার্ক, তাহলে তিনি যে কঠোর পরিশ্রম কাজ করেন সেই তুলনায় 3,000 টাকা স্যালারি খুব কম হয়ে যায়। শি হ্যাজ টু ডু ওভার টাইম, তাকে ওভার টাইম করতে হয় বা এক্সট্রা কাজ করতে হয়, টু আর্ন এক্সট্রা মানি, যে অতিরিক্ত কিছু আয়ের জন্য, হুইচ শোজ দ্যাট হার স্যালারি ইজ নট এনাফ, তাহলে যার মাধ্যমে আমরা বুঝতে পারি যে এই যে তানিয়ার স্যালারিটা এনাফ বা যথেষ্ট নয়। যদি যথেষ্ট হতো তাহলে তানিয়া কাজ করতো না, অর্থাৎ এক্সট্রা বা ওভার টাইম করতো না। 2 নম্বর প্রশ্ন দেখো যে ইজ দ্য ফ্যাক্টরি সেফ এনাফ ফর দ্য ওয়ার্কার্স, তাহলে এই যে ফ্যাক্টরিটা ছিল এটা কি কর্মচারীদের জন্য বা শ্রমিকদের জন্য নিরাপদ ছিল আদৌ? হোয়াই ডু ইউ থিঙ্ক সো, তাহলে যদি নিরাপদ তোমার কাছে মনে হয় তাহলে সেটার জন্য তুমি ওকে যুক্তি দেখাইতে হবে। আর যদি তুমি মনে করো যে না এটা নিরাপদ ছিল না, তাহলে তুমি কেন মনে করো যে সেটা নিরাপদ ছিল না? উত্তর হচ্ছে যে দেখো যে নো, না, দি ফ্যাক্টরি ইজ নট সেফ, তাহলে ফ্যাক্টরিটি নিরাপদ ছিল না ফর দ্য ওয়ার্কার্স, শ্রমিকদের জন্য, বিকজ কারণ ইট ডাজ নট হ্যাভ এনাফ স্টেয়ারকেস, তার কারণ সেখানে প্রয়োজনীয় সংখ্যক সিঁড়ির ব্যবস্থা ছিল না। ইন কেস অফ ফায়ার, তাহলে আগুন লাগার ক্ষেত্রে ওয়ার্কার্স মে গেট ইনজিওর্ড অর ইভেন ডাই, তাহলে শ্রমিকরা বা কর্মজীবী মানুষেরা আহত হতে পারে, এমনকি মারাও যেতে পারে। 3 নম্বর প্রশ্ন দেখো যে ডু ইউ হ্যাভ এনি সাজেশনস, তাহলে তুমি কি কোনো পরামর্শ দিবে বা তোমার কোনো পরামর্শ আছে ফর দ্য সেফটি অফ ফ্যাক্টরি ওয়ার্কার্স, এই যে শ্রমিকরা ফ্যাক্টরিতে কাজ করে তাহলে তাদের প্রতি তোমার কোনো সাজেশন বা পরামর্শ আছে কি না? ইফসো, যদি থেকে থাকে তাহলে হোয়াট, সেগুলো কি কি? তাহলে উত্তর হচ্ছে দেখো যে ইয়েস সাম সাজেশনস ফর দ্য ফ্যাক্টরি সেফটি ইয়ার, তাহলে এই যে ফ্যাক্টরির সেফটি ইনশিওর করার জন্য বা নিরাপদ রাখার জন্য আমার যে সাজেশনগুলো বা পরামর্শগুলো আছে সেগুলো মূলত হচ্ছে যে 1 নম্বরে দেখো যে এভরি ফ্যাক্টরি শুড হ্যাভ এনাফ স্টেয়ারকেস অ্যান্ড এমার্জেন্সি এক্সিটস, তাহলে প্রত্যেকটা ফ্যাক্টরি বা কলকারখানার হচ্ছে যে প্রয়োজনীয় সংখ্যক বা পর্যাপ্ত সংখ্যক সিঁড়ি এবং এমার্জেন্সি এক্সিস্ট বা জরুরি আমরা এটাকে বলি হচ্ছে যে নির্গমন বা বাহির, এই দরজা থাকা উচিত। 2 নম্বরে দেখো যে ফায়ার সেফটি ইকুইপমেন্টস, তাহলে আগুন নেভানোর যন্ত্র লাইক ফায়ার এক্সটিংগুইশার্স, যেমন হচ্ছে ফায়ার এক্সটিংগুইশার্স মানেই হচ্ছে আগুন নেভানোর যন্ত্র, অ্যান্ড অ্যালার্মস, এবং অ্যালার্ম থাকতে হবে, শুড বি অ্যাভেলেবল, এগুলো অ্যাভেলেবল বা সহজলভ্য করতে হবে। 3 নম্বরে দেখো যে ওয়ার্কার্স শুড গেট প্রপার ট্রেনিং, তাহলে শ্রমিকদের হচ্ছে যথাযথ প্রশিক্ষণ দিতে হবে অন হোয়াট টু ডু ইন কেস অফ ফায়ার, তাহলে যদি কখনো আগুন লাগে তাহলে সেই সময় শ্রমিকদের করণীয় কী, তারা কীভাবে হ্যান্ডেল করবে, কীভাবে প্যানিকড না হয়ে কামলি
সফটলি তারা বিষয়টা হ্যান্ডেল করে বা ট্যাকেল করে নিরাপদে বের হতে পারবে, এই বিষয়ে তাদেরকে প্রয়োজনীয় প্রশিক্ষণ দিতে হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি মেয়েদের সম্পর্কে তোমাদের হচ্ছে যে প্যাসেজ এবং অ্যাক্টিভিটি ক্লিয়ার হয়ে গেছে। তো ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।